হ্যালো ভিউয়ার্স, আজ আমরা গ্রুপ থিওরি চ্যাপ্টারটি শুরু করব। তো এর আগে আমাদের কিছু প্রিলিমিনারি জিনিস জানতে হবে। সেগুলো কি ছিল? আমরা 12 ক্লাসে পড়েছিলাম দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া বলতে দুটো পদের মধ্যে যে প্রক্রিয়া হয়, অর্থাৎ ইংলিশে বললে বাইনারি অপারেশন, অর্থাৎ দুটো পদের মধ্যে যদি কোনো একটা অপারেশন হয় তাকে বলা হয় বাইনারি অপারেশন। যেমন আমরা প্লাস পড়ে এসেছি, 4+3 7 লিখি, তাই না? দুটো পদের মধ্যে হয়। কিন্তু মাইনাসটাও তাই, 5-3 2 লিখতাম আমরা। গুণটাও তাই, তার মানে গুণ, তারপরে প্লাস, মাইনাস, ভাগ সবই কিন্তু বাইনারি অপারেশন, কারণ এগুলো দুটো পদের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে বাইনারি অপারেশন সম্পর্কে আগে বলবো। তাহলে বাইনারি অপারেশনটা কি? বাইনারি একটা সেটের উপর বাইনারি অপারেশন বলতে বোঝায় একটা ম্যাপিং, যেটা কিনা এ ক্রস এ, অর্থাৎ দুটো পদ নেওয়া হতো না, একই সেট থেকে দুটো পদ নিচ্ছি আমরা, যেমন 4+3 4 নিচ্ছিলাম, 3 নিচ্ছিলাম, করে 7 পাচ্ছি, মানে ওই সেটের মধ্যে একটা পদ পাবো। অর্থাৎ দুটো পদ নিয়ে ওদের অপারেশন করার পরে ওই সেটের মধ্যে পদ পাবো একটা। ঠিক আছে, তাহলে বলা হয় বাইনারি বাইনারি অপারেশন। মানে আমরা ওই সেট থেকে দুটো পদ নেব, তাদের মধ্যে অপারেশনটা করব, তার মধ্যে ওই এ সেটের মধ্যেই থাকতে হবে, তাই তো? তাহলেই বলা হয় বাইনারি অপারেশন। এইবার আমাদের এইটাকে, এই বাইনারি অপারেশনকে আমরা সাধারণত কম্পোজিশন দিয়ে লিখি। তাহলে মানে এফ না লিখে কম্পোজিশন লিখবো। ঠিক আছে, তাহলে কম্পোজিশন এ, এ ক্রস এ থেকে এ তে ডিফাইন করা কি হবে? এ কম্পোজ বি, এইভাবে ডিফাইন করব। বা এই সিম্বলটাকে কম্পোজিশন না লিখে অ্যাস্টেরিক্স দিয়ে লেখা যায়, তাহলে এ অ্যাস্টেরিক্স বি। ঠিক আছে, তাহলে কম্পোজিশনটা কোনো একটা অপারেশন না, মানে এই কম্পোজিশন যা খুশি হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ভাগ হতে পারে, গুণ হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। যেমন আমরা বলতে পারি যে এ কম্পোজিশন বি ইকুয়াল টু, বলতে পারি a+b-3, এরকম বলতেই পারি আমরা। এইভাবে ডিফাইন করা হচ্ছে যে এ কম্পোজ বি বলতে বোঝাবে এ আর বি এর যোগফল থেকে 3 বিয়োগ। আমরা এই কম্পোজিশনকে যে কোনো ভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তাহলে এই কারণে কম্পোজিশনটা কোনো নির্দিষ্ট অপারেশন না, এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, যেমন এখান থেকে অন্য কিছু দিয়েছি আমরা। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাইনারি অপারেশন। এইবার এই যে কম্পোজিশনটা বললাম, বাইনারি অপারেশনটা, এইটা এর কিছু আমরা ডেফিনেশন বলবো। বলছে লেট কম্পোজিশন বি আ বাইনারি কম্পোজিশন অন এ সেট এ। ও, তার আগে একটা জিনিস বলে দিই, তাহলে কম্পোজিশনটা একটা সেটের উপর বা নিচ্ছি আমরা, তাহলে সবসময় কিন্তু এটা ওই কি বলবো, সবসময় কিন্তু আমাদের এটা ডিফাইন নাও হতে পারে। যেমন দেখো, আমরা যদি কম্পোজিশনটাকে আমরা যদি এন ক্রস এন থেকে নিয়ে নিই, এন ক্রস এন থেকে এনে নিয়ে নিই, তাহলে কি হবে? আর কম্পোজিশন লিখছি মাইনাস, মানে এটাকে আমি মাইনাস দিয়ে প্রকাশ করছি, মানে মাইনাসটাকে বলছি কম্পোজিশন। তাহলে কি হবে? 3-2, দেখো 1 হয়, একটা এর মধ্যে আছে, কিন্তু আমি 2-3 করি, তাহলে কিন্তু -1 এর মধ্যে নেই। তাহলে কিন্তু এটা কম্পোজিশনটা কিন্তু ওই ডিফাইন হচ্ছে না এই সেটের উপর, কারণ এই পদটার মধ্যে থাকছে না। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে কম্পোজিশনটা কিন্তু ডিফাইন হতেও পারে, আবার নাও নাও পারে একটা সেটের উপর, কারণ দুটো যে কোনো পদের কম্পোজিশন ওই সেটের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা কম্পোজিশন ডিফাইন হবে। আচ্ছা, এইবার আমরা দুটো সংজ্ঞা বলি। বলছে লেট কম্পোজিশন বি আ বাইনারি কম্পোজিশন অন এ সেট এ। তাহলে কম্পোজ ইজ সেড টু বি কমিউটেটিভ। এটা কমিউটেটিভ বলা হবে যদি এ কম্পোজ বি আর বি কম্পোজ এ একই জিনিস হয়। মানে এ কম্পোজ বি করলেও যা হবে, বি কম্পোজ এ করলেও তাই হবে। আর 2 নম্বর বলছে অ্যাসোসিয়েটিভ। তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি। আমরা ব্র্যাকেট যেখানে খুশি দিতে পারি, যদি এমন হয়, মানে মানে এই দুটোকে কম্পোজ করে তারপর এর সঙ্গে কম্পোজ করছি, যা হবে প্রথম দুটো কম্পোজ করে তার পরের সঙ্গে কম্পোজ করছি, একই হবে। ব্র্যাকেট যেখানে খুশি দিতে পারি আমরা, তাহলে এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে এই গেল কিছু আমাদের পূর্বে আলোচ্য বিষয়গুলো। এইবার আমরা গ্রুপ থিওরিতে এন্টার করছি। তাহলে প্রথমে বলবো আমরা, 1 নম্বরে বলবো গ্রুপয়েড। ঠিক আছে, গ্রুপয়েড
গ্রুপয়েডটা কি? এটা বলছে একটা সেট জি, তার উপর আমরা এই কম্পোজিশনটা নিয়েছি। যদি কম্পোজটা এই সেটের উপর ডিফাইন হয়, আমরা একটু আগে বলেছি যে ডিফাইন হলে পরে ডিফাইন হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ দুটো পদের কম্পোজ করলে ওই সেটের মধ্যে থাকতেও পারে আবার নাও পারে। যদি থাকে তাহলে ডিফাইন করা হচ্ছে, আর যদি না থাকে তাহলে ওই সেটের উপর ওটা ডিফাইন না, মানে ক্লোজ আন্ডার না। এক কথায় ক্লোজ আন্ডার হতে হবে। ক্লোজ আন্ডার বলতে কি কি বোঝায়, মানে ওই সেট থেকে দুটো পদ নেব আমরা, ঠিক আছে, এই কম্পোজকে আমরা এই সেটের উপর ক্লোজ আন্ডার বলবো, মানে এই সেট থেকে দুটো পদ নেব আমরা, ওদের কম্পোজ করে যদি ওই সেটেই থাকে, ঠিক আছে, তাহলে বলা হবে ক্লোজ আন্ডার, অর্থাৎ ডিফাইন হতে হবে কথা। তাহলে কম্পোজটা যদি জি এর উপর ক্লোজ আন্ডার হয় তাহলে বলবো যে এটা গ্রুপয়েড। একটাই প্রপার্টি হতে হবে, অর্থাৎ একটা সেটের উপর একটা আমি বাইনারি অপারেশন নিচ্ছি কম্পোজ, ওইটা যদি ওই সেটের উপর ক্লোজ আন্ডার হয় তাহলে বলবো যে ওইটা ওই লেখা হবে এইভাবে, জি কম্পোজ ইজ কল্ড গ্রুপয়েড। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি জেড প্লাস এইটা কি গ্রুপয়েড হবে? অবশ্যই হবে, কারণ আমরা পূর্ণ সংখ্যার যে কোনো দুটোকে যোগ করলে এই পূর্ণ সংখ্যাই হবে, ওর বাইরে কখনো বেরোবে না। তো যে কোনো দুটো সংখ্যা যোগ করে দেখো, পূর্ণ সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যায় বেরোবে, তাহলে এটা আমাদের গ্রুপয়েড হচ্ছে। তারপর দেখো আরো বলছি জেড মাইনাস, জেড মাইনাস যদি এই গ্রুপয়েড, এটাই গ্রুপয়েড হবে। তাই যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে বিয়োগ করলে পূর্ণ সংখ্যায় আসবে প্লাস কি মাইনাস, এখানে সবই আছে, প্লাস মানে সবই আছে, তাহলে এটাও গ্রুপয়েড হবে। একটু আগে আমরা যেটা বললাম এন, এন মাইনাস, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম 3 - 2 1 হচ্ছিল আছে এর মধ্যে, 2 - 3 করলে -1, সেটা কিন্তু এর মধ্যে নেই, বা 5 - 9 করলে -4, সেটা এর মধ্যে নেই। তার মানে এটা কিন্তু ক্লোজ আন্ডার হচ্ছে না, তার মানে এটা গ্রুপয়েড হবে না। আইডেন্টিটি এলিমেন্ট, এটা কি? জি কম্পোজ একটা গ্রুপ পয়েড, গ্রুপ পয়েড, আমরা কিন্তু গ্রুপে যাইনি কিন্তু এখনো, এটা গ্রুপ পয়েড। জি কম্পোজ একটা গ্রুপ পয়েন্ট নিচ্ছি আমরা, ঠিক আছে, তাহলে এই একটা একটা এই সেটের একটা পদকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো, ওটাকে প্রকাশ করা হয় ই দিয়ে, আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে প্রকাশ করা হয়। অ্যান এলিমেন্ট ই belongs to G is called an identity element of G if A compose E সমান E compose A সমান A for all A belongs to G। যদি এই জিনিসটা হয় তাহলে ইটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট মানে কিন্তু আমাদের কার হয়তো কম্পোজ করলে কোনো সেই পদটার কোনো চেঞ্জ করতে পারবো না। দেখো রাইট থেকে করি বা লেফট থেকে করি না কেন, দুপাশ থেকে কিন্তু মানটা কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন আমাদের এক্সাম্পল হিসাবে বলতে পারি গুণের বেলায় এক, এককে দিয়ে আমরা যাকে গুণ করি না কেন বাম পাশ থেকে বা ডান পাশ থেকে, সবসময় কিন্তু চেঞ্জ করতে পারে না। 4 × 4 বা 5 × 5 যাই করি না, সব কোনো চেঞ্জ হয় না। তাহলে একটা হচ্ছে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। বা যদি প্লাসের ক্ষেত্রে করি তাহলে জিরো, জিরো কিন্তু একটা আইডেন্টিটি এলিমেন্ট, কার আন্ডারে? প্লাসের আন্ডারে কিন্তু, ঠিক আছে, কারণ প্লাস জিরোর সঙ্গে কাউকে প্লাস করলে কোনো চেঞ্জ হয় না সংখ্যা। তাহলে এই হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এইবার আমরা বলবো, বলতে ইফ এ গ্রুপয়েড, অর্থাৎ আমরা যেটা একটু বললাম, contains an identity element, then that element is unique। একটা গ্রুপয়েডের মধ্যে যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে সেটা ইউনিক হবে। ইউনিক বলতে একটাই থাকবে, একাধিক, একটা গ্রুপয়েডের মধ্যে একাধিক আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারবে না। যদি এটা প্রুফ করতে বলে আমাদেরকে যে একটা গ্রুপয়েডের মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না, তাহলে প্রুফ করবো কিভাবে আমরা? তাহলে ধরে নিচ্ছি লেট ই অ্যান্ড ই ড্যাশ বি টু আইডেন্টিটি এলিমেন্ট।
ইন জি। ঠিক আছে, ইন জি পয়েন্ট বা গ্রুপ পয়েন্ট বলতে পারি। এইটা গ্রুপ পয়েন্ট মানে আমরা ধরে নিচ্ছি যে দুটো আছে, কারণ এভাবে দেখাবো যে দুটোই সমান, তাহলে বলবো যে একাধিক নেই, তাহলে তাই তো। তাহলে therefore ই কম্পোজ এ সমান এ কম্পোজ ই সমান এ হবে ফর অল এ বিলংস টু জি, অ্যান্ড ই ড্যাশ কম্পোজ এ কম্পোজ ই ড্যাশ, এটাও এ হবে ফর অল এ বিলংস টু জি। ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি যে ই কম্পোজ ই ড্যাশ ইকুয়াল টু ই ড্যাশ হবে? এটা বলতে পারি। কি করে বলতে পারি? কারণ ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আর ই ড্যাশটা হচ্ছে, আমরা দেখো এই দুটোর মধ্যে দেখো দুটো দুটো পদই কিন্তু জি এর পদ কিন্তু। এবার উপরে কি লিখেছি আমরা? ই কম্পোজ এ সমান এ, তাই তো লিখেছি এটা। ই কম্পোজ এ সমান এ লিখেছি সমস্ত এর জন্য। তাহলে ওই যে কোনো এর জন্য, তাহলে ওই ই ড্যাশটাও তো এই জি এর পদ একটা, তাহলে আমি এর মানটা ই ড্যাশ নিতেই পারি। তাহলে ই কম্পোজ ই ড্যাশ, তাহলে ই ড্যাশই হবে। আবার আমরা লিখতে পারি দেখো ই কম্পোজ ই ড্যাশ ইকুয়াল টু, আমরা ইও লিখতে পারি। কারণটা কি? আমরা যদি এই শর্ত কাজে লাগাই, এই শর্তটা এ কম্পোজ ই ড্যাশ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি। এবার এর মানটা ই নিচ্ছি আমরা, কারণ ইও তো জি এর পদ একটা, তাহলে ই কম্পোজ ই ড্যাশ, তাহলে ই হবে সেক্ষেত্রে। তাহলে কি হলো, এই দুটো তো একই জিনিস, তাহলে আমি বলতে পারি যে ওই দুটো একই জিনিস হবে তাহলে। তাহলে therefore the identity element is unique। আমরা আলাদা ধরে নিয়েছিলাম কিন্তু লাস্টে দেখলাম যে আলাদা হতে পারবে না, দুটোই সমান হয়ে যাবে, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। ঠিক আছে, এবার বলছে ইফ এ গ্রুপ পয়েন্ট জি কম্পোজ contains a left identity as well as a right identity, then they are equal and the equal element is the identity element in the group point। মানে লেফট আর রাইটটা কি বলছে? এই দেখো এইটাকে আমরা বলি লেফট আইডেন্টিটি, লেফট দিক থেকে কম্পোজ করছে এটাকে, তাই এটাকে বলা হয় লেফট আইডেন্টিটি। আর এটা রাইট দিক থেকে হচ্ছে মানে রাইট আইডেন্টিটি। যদি বলছে, ওরা বলছে একটা গ্রুপ ওয়াইডে যদি লেফট আইডেন্টিটি থাকে আবার রাইট আইডেন্টিটি থাকে, তাহলে ওরা ইকুয়াল হবে, আর ওই ইকুয়াল এলিমেন্টটাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। জেড সেট ধরো আমরা জেড মাইনাস করি, এটা একটা গ্রুপ ওয়াইড। তাহলে গ্রুপ ওয়াইডে দেখো জিরোটা হচ্ছে তোমার, যদি আমরা জিরোটা কিন্তু রাইট আইডেন্টিটি হচ্ছে, অর্থাৎ রাইট দিক থেকে কম্পোজ করলে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু লেফট থেকে যদি কম্পোজ করি তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো। মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দুই ছিল মাইনাস দিয়ে গেল, তার দুই দুই থাকলো না। তার মানে এটা কিন্তু লেফট দিক থেকে কিন্তু আমাদের লেফট আইডেন্টিটি হচ্ছে না, কিন্তু রাইট আইডেন্টিটি হচ্ছে। তো সেটাই বলছে এই থিওরেমে যে কোনো একটা গ্রুপ ওয়াইডে যদি লেফট আইডেন্টিটি থাকে আর রাইট আইডেন্টিটি থাকে, তাহলে ওরা ইকুয়াল হবে, আর ইকুয়াল এলিমেন্টটাই হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এর প্রুফটা কেমন হবে দেখো। তাহলে ধরে নিচ্ছি ইটা হচ্ছে লেফট আইডেন্টিটি আর এফটা হচ্ছে রাইট আইডেন্টিটি। তাহলে কি হচ্ছে, তাহলে লেফট যেহেতু, তাহলে ই কম্পোজ এ ইকুয়াল টু এ হবে ফর অল এ বিলংস টু জি, অ্যান্ড রাইট আইডেন্টিটি তাহলে এ কম্পোজ এফ ইকুয়াল টু এ হবে ফর অল এ বিলংস টু জি। ক্লিয়ার? তাহলে আমার দেখাতে হবে যে ই আর এফ ইকুয়াল। আচ্ছা, তাহলে therefore ই কম্পোজ এফ যদি আমরা বার করি এবার, তাহলে এখানে দেখো ই কম্পোজ এ ইকুয়াল টু আমরা এ লিখেছি ফর অল এ বিলংস টু জি, তাই এবার আমরা এর মানটা তো আমরা এফ নিতেই পারি, তাহলে ই কম্পোজ এফ ইকুয়াল টু এফ হয়ে যাবে যদি আমরা এফটাকে এলিমেন্ট মনে করি আর ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট মনে করি। আচ্ছা, একইভাবে এখানে যদি আমরা এইটাই যদি এটার মান ই নিই ই কম্পোজ, আবার দেখো ই কম্পোজ এফ যদি আমরা এফটাকে আইডেন্টিটি ভাবি আর এটাকে যদি ই করে দিই, তাহলে এটা কি হবে? এটা ই হবে। কেন হবে? কারণ এফটা হচ্ছে আমাদের রাইট আইডেন্টিটি আর এটা যা খুশি হতে পারে, জি যে কোনো পদ হতে পারে, তাহলে ইটাও জি যে কোনো একটা পদ, তাহলে ই কম্পোজ এফ ই হবে। তাহলে দেখো দুটোই সেম, তাহলে আমি বলতে পারি যে এফ ইকুয়াল টু ই। আবার দেখো তাহলে যদি এফ আর ই সমান হয়ে গিয়েছে,
আবার দেখো তাহলে আমি যদি এই এফ এ যে ই বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ই কম্পোজ এ সমান এ কম্পোজ ই সমান এ, আর এটাই আমাদের আইডেন্টিটি এলিমেন্টের শর্ত। তাহলে ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, দুটো ইকুয়াল আসলো, আর ওই ইকুয়াল এলিমেন্টই হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। দিস কমপ্লিটস দ্য প্রুফ। এইবার আমরা ইনভার্টিবল এলিমেন্ট সম্পর্কে বলবো। ইনভার্টিবল এলিমেন্ট কাকে বলে? বলছে ইফ জি কম্পোজ বি আ গ্রুপয়েড অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্ট আছে এর মধ্যে। ঠিক আছে, মানে একটু আগে যেটা বললাম আইডেন্টিটি এলিমেন্ট, ওটা কিন্তু আছে জি কম্পোজ। সেক্ষেত্রে একটা এলিমেন্টকে আমরা ইনভার্টিবল বলবো ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই একটা পদ, জি এর একটা পদকে আমরা ইনভার্টিবল এলিমেন্ট বলবো যদি জিতে আমরা আরেকটা পদ পাই বি, যাতে কিনা এদের কম্পোজিশনটা আমরা এ কম্পোজ বি আর বি কম্পোজ এ সমান আসতে হবে আর ইকুয়াল টু ই আসবে। তাহলে আমরা বলবো যে এ ইজ ইনভার্টিবল অ্যান্ড এ ইনভার্স ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু এ ইনভার্স, মানে বিটা হচ্ছে এ ইনভার্স। তাহলে কি বললাম, জিটা হচ্ছে একটা গ্রুপয়েড যার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। ঠিক আছে, তারপর আমরা যে ওর একটা এলিমেন্ট এ, কে আমরা ইনভার্টিবল বলবো ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার এলিমেন্ট বি বিলংস টু জি সাচ দ্যাট এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ ইকুয়াল টু ই। এই শর্ত হোল্ড করবে। সেক্ষেত্রে আমরা বলবো যে বি ইকুয়াল টু এ ইনভার্স। ঠিক আছে, তার মানে দাঁত ব্যাপার কি দাঁড়াচ্ছে, আমি বি এর মানটা বসিয়ে দিই, তাহলে এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ এ ইকুয়াল টু ই। তাহলে এটা হচ্ছে ইনভার্সের শর্ত। এবার অনেক সময় এমন হয় যে আমাদের এ কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু ই আসছে, কিন্তু এটা আসছে না। তাহলে এটা যদি আসে তাহলে বলবো যে এটা এ ইনভার্সটা হচ্ছে এ রাইট ইনভার্স। যদি আমরা খালি এটাই বলি, যদি এ কম্পোজ বি ইকুয়াল টু ই আসছে তাহলে বিটাকে বলা হবে এর রাইট ইনভার্স, আর যদি এটা ইকুয়াল টু ই আসে তাহলে বলা হবে বি হচ্ছে এর লেফট ইনভার্স। আচ্ছা, এবার আমরা সেমি গ্রুপ বলবো। তাহলে প্রথমে বলেছি আমরা গ্রুপয়েড, এক নম্বরে গ্রুপয়েড বলেছি মানে ক্লোজড আন্ডার হতে হবে, অর্থাৎ এ বি বিলংস টু জি হলে ইমপ্লাই করবে এ কম্পোজ বি বিলংস টু জি। এটা হচ্ছে আমাদের গ্রুপয়েড, তাই তো। এবার দুই নম্বর হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ বলতে যদি দেখি আমরা এ কম্পোজ বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি কম্পোজ সি, অর্থাৎ যদি অ্যাসোসিয়েটিভ হয়ে যায় ফর অল এ বি সি বিলংস টু জি, যদি অ্যাসোসিয়েটিভ হয়ে যায় তাহলে বলবো আমরা ওই গ্রুপ পয়েন্টকে নাম পাল্টে বলবো সেমি গ্রুপ, মানে আরেকটা প্রপার্টি অ্যাড হয়ে গেল। এরপর তিন নম্বরে বলছে যদি আমরা একটু আগে যে আইডেন্টিটি এলিমেন্ট বললাম, যদি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, আইডেন্টিটি এলিমেন্ট ই বিলংস টু জি, যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে ওর নাম চেঞ্জ করে সেমি গ্রুপ না বলে ওটাকে বলবো আমরা সেক্ষেত্রে মনোয়েড। মনোয়েড, ঠিক আছে। আর চার নম্বরে যদি দেখি যে আমরা দেখতাম ইনভার্স, তাই না, ইনভার্টিবল। যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকে, প্রত্যেকটা এলিমেন্টের, ইফ এভরি if a belongs to G then A inverse belongs to G for all A belongs to G, মানে এর সমস্ত এলিমেন্টের ইনভার্স আছে। ঠিক আছে, দেন তার নামকে আমরা মনোয়েড না বলে সেক্ষেত্রে আমরা ওই জি কম্পোজকে বলবো আমরা গ্রুপ বলবো সেক্ষেত্রে। তাহলে কি বললাম, এই প্রপার্টি হলে গ্রুপয়েড, এই প্রপার্টি আর এই প্রপার্টি হলে সেমি গ্রুপ, এই প্রপার্টি আর এই প্রপার্টি হলে মনোয়েড, এই চারটে প্রপার্টি হলে গ্রুপ। তাহলে এটা আমাদের যদি কোনো একটা সেটকে গ্রুপ দেখাতে বলে কোনো একটা কম্পোজিশন আন্ডারে, তাহলে আমাদের এই চারটে প্রপার্টি কিন্তু দেখাতে হবে ওখানে, তাহলে গ্রুপ বলবো। আর প্রথম তিনটে হলে সেমি গ্রুপ, প্রথম দুটো হলে মনোয়েড, প্রথম দুটো হলে পরে সেমি গ্রুপ, আর প্রথম তিনটে হলে পরে মনোয়েড, আর খালি শুধুমাত্র প্রথমটা হলে গ্রুপয়েড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
তাহলে গ্রুপ অবধি গিয়েছি আমরা, পরের ক্লাসে আমরা গ্রুপ নিয়ে আলোচনা করবো।